আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা থেকে বরঞ্চ প্রধানমন্ত্রীর একটা শ্যাডো প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতে আমরা সবচেয়ে বেশি দেখি, এবং উনি একজন সংবিধান বিষয়ক হিসাবেই কিন্তু রোলটা প্লে করতেছেন। ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আসলে কে পালন করে সেটা নিয়ে আমরা বারবারই প্রশ্ন তুলেছি। জননিরাপত্তার কথা যদি আপনি বলেন, সেখানে আপনি চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি, গণহত্যা, রেপের মতো সিচুয়েশনগুলোকে আমরা সামনে দেখতে পাচ্ছি। আরেকটি গণ অভ্যুত্থানের আলাপটা কখন আসে? এটা কিন্তু যখন আপনি হতাশা এবং ব্যর্থতার চিত্রগুলো আপনার সামনে পরিষ্কারভাবে উঠে আসতে থাকে। অবশ্যই বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে গিয়েছে, কিন্তু আমি নিজে সেটার ভুক্তভোগী হিসেবে বলতে পারি তারা ওপেনে ব্যালটে সিলও মেরেছে। ইলেকশনের সময় এটাকে ম্যানিপুলেট করা হয়েছে এবং ভোট ব্যাংকের মধ্যে অনেক ধরনের বিতর্ক আমরা কিন্তু দেখেছি। কিন্তু নির্বাচনের সার্বিকভাবে তো নির্বাচন নিয়ে সবাই ইতিবাচক ছিল, কিছু অভিযোগ ছাড়া। ইতিবাচক অবশ্যই আপনি হয়তো 160টা আসনে রেগুলারলি জিততে পারেন, কিন্তু যেই সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয় সেটা আসলে কিভাবে তারা অর্জন করেছে কিনা সেটা আমার প্রশ্ন। আর এটাকে হয়তো ছিনিয়ে নিয়েছে, অনেকটা ভোট ডাকাতিও আপনি বলতে পারেন। কারণ এটা আমি নিজে ইলেকশন করেছি, আমার অঞ্চলের ভিডিও ভাইরাল থেকে শুরু করে সব ডকুমেন্টই আমাদের কাছে কিন্তু প্রিজার্ভ আছে। আমরা চাইলে ইউরোপীয় দেখাতে ইউনিয়ন তো পারবো। বলেছে ভালো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন বা যারা ইলেকশন তারা কিন্তু আসলে স্যাম্পল কালেকশনের উপর তারা ডেটা দেয়। এটা কিন্তু সব ডেটা আসে না। তো আপনি এই জন্য দেখা যাচ্ছে যে আপনার দরকার 160টাকে আপনি ঠিকমতো রাখলেন। আপনার দরকার কি জেতার জন্য 151 বাংলাদেশে পার্লামেন্টারি, যে বাকিগুলোকে আপনি যেভাবে পারেন আপনি নিয়ে আসতে পারেন। তো এখানে অনেক ক্যালকুলেটিভ মুভ কিন্তু আমরা দেখি, এবং এটাকে আমি বলবো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে বড়াই করার কোনো মানে হয় না। এবং সেখান থেকে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে প্রেক্ষাপটে এই সরকারের যেই ধরনের নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেই নিরাপত্তা দিতে তারা কিন্তু অনেকটা ব্যর্থ। এবং সেখানে কোন ধরনের নিরাপত্তা? জননিরাপত্তার কথা যদি আপনি বলেন, সেখানে আপনি চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি, গণহত্যা, রেপের মতো সিচুয়েশনগুলোকে আমরা সামনে দেখতে পাচ্ছি। এক, 2 নাম্বার হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা থেকে বরঞ্চ প্রধানমন্ত্রীর একটা শ্যাডো প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতে আমরা সবচেয়ে বেশি দেখি, এবং উনি একজন সংবিধান বিষয়ক হিসাবেই কিন্তু রোলটা প্লে করতেছেন। ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আসলে কে পালন করে সেটা নিয়ে আমরা বারবারই প্রশ্ন তুলেছি। এরপরে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমরা সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে আসলে আর 100 দিন আছে, আর 100 দিন কিন্তু আমরা ইভালুয়েট করবো যে এই সরকার 100 দিনের অ্যাচিভমেন্টগুলো কি। এই সরকারের 100 দিনের অ্যাচিভমেন্টগুলোর মধ্যে আমরা এই যে চিত্রগুলো, এখানে কোনো ধরনের সাকসেস রেটকে আপনি মেজার করতে পারবেন না। শুধুমাত্র 8-10টা কালারের কার্ড দেখানো ছাড়া আর কোনো কার্ডই তারা কিন্তু দেখাতে পারেনি, এবং এই কার্ডের টাকাটা কিভাবে আসবে সেই প্রশ্নটা কিন্তু করেও কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। খাল খননের প্রজেক্ট, এবং খাল খননের যে জায়গাটা আপনারা দেখেন, খাল খনন করতে আমরা দেখি, এবং সেই খাল আমরা দেখি একটা খাল আছে, সেই খালটাকে পানি সেচে আবার পানি কাটার জন্য মাটি কাটা হয়। আবার এরকম ভাবেও দেখি নিজেদের সার্কেলে যে এক্সিস্টিং খালটাকে জাস্ট আগের দিন রেডি করে পরের দিন ছবি তোলার জন্য ফটোশুট করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় খাল খননের থেকে নদী বাঁচানো গুরুত্বপূর্ণ, সেটাকে গুরুত্ব না দিয়ে আমি খালের দিকে ফোকাস করতেছি, যেখানে আমাদের এই ঢাকা শহরের যেই খালগুলো দখল হয়েছে সেগুলোকে উচ্ছেদ করে সেটাকে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে খাল খনন নামে বিশাল কুমির আনার একটা প্রজেক্ট তারা নিয়ে আসতে, এবং সেই কুমিরটা হয়তো আওয়ামী লীগকে তারা নিয়ে আসতে, তাদেরকে কুমির বলতে এখানে আওয়ামী লীগের কথাই আমরা বলছি, কারণ আওয়ামী লীগ যেভাবে করে মাঠে ফিরে আসছে এই সরকার নির্বাচিত হওয়ার পরে, এটা তাদেরই আনা একটা প্রসেস, যেটা তারা খাল খননের মাধ্যমে কুমির আনে, যেটা আমরা প্রবাদে বলি, সেটাই আমরা দেখতে পাচ্ছি তারা খাল খনন করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছে।